পরবর্তী যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমবায় সমিতির মুনাফা বন্টন। মাথায় রাখতে হবে এই চারটা খুব ইম্পর্ট্যান্ট। এই চারটা থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন বিভিন্ন ইউনিভার্সিটিতে আসতেছে বা প্রতি বছর মানে এভাবে আসতে আছে। তো আমরা জেনে নেব মুনাফা বন্টন, খুব সহজে জেনে নেব। প্রথমে যেটা দেখছি মুনাফা বন্টন এবং এটা পার্সেন্টেজ, কি পরিমাণ মুনাফা বন্টিত হয়। প্রথমে দেখি সমবায় সমিতিকে সঞ্চিত তহবিলে 1 নাম্বার যেটা দেওয়া আছে, সঞ্চিত তহবিলে বাধ্যতামূলকভাবে 15% রাখতে হয় মোট লাভের। একটা সমবায় সমিতিতে যে পরিমাণ লাভ হয়েছে তার লাভের 15% বাধ্যতামূলক। তার মানে সমবায় সমিতির সর্বমোট মুনাফার সঞ্চিত তহবিলে বাধ্যতামূলকভাবে 15% সংরক্ষিত থাকবে এবং উন্নয়ন তহবিলে বাধ্যতামূলক 3% সংরক্ষিত থাকবে। তার মানে বাধ্যতামূলক পার্ট গেল দুইটা, একটা হচ্ছে সঞ্চিত তহবিল বাধ্যতামূলক, উন্নয়ন তহবিল বাধ্যতামূলক। তার বাইরেও সমবায় সমিতির যে অন্যান্য যে সম্ভাব্য যতগুলা খরচ আছে বা অন্যান্য উদ্দেশ্যে সমবায় সমিতিতে রাখতে হবে 10%। এবং সন্দেহজনক ঋণ তহবিলে সমবায় সমিতিতে সংরক্ষণ করতে হবে 10%। সর্বমোট সংরক্ষণের পরিমাণ হচ্ছে 38%। তার মানে যদি কোশ্চেনটা এইভাবে আসে, সমবায় সমিতি সর্বমোট কত পার্সেন্ট, আবার বলছি সমবায় সমিতিতে সর্বমোট কত পার্সেন্ট লাভের অংশ হিসাবে সদস্যদের মাঝে বন্টন করা যায়। তার মানে সর্বমোট যদি 100% হতে পারে এবং 100%-এর মধ্যে 38% যদি আমাকে সংরক্ষণ করা লাগে, তার মানে সর্বমোট 62% আমি সদস্যদের মাঝখানে বন্টন করতে পারবো। তার মানে বুঝতে পেরেছো। আমি আবার একটু রিক্যাপ করছি, প্রথম থেকে যদি বলতে যাই, প্রথমে সঞ্চিত তহবিলে 15% বাধ্যতামূলক রাখতে হবে, উন্নয়ন তহবিলে 3% বাধ্যতামূলক রাখতে হবে, অন্যান্য উদ্দেশ্যে 10% রাখতে হবে বাধ্যতামূলক না, এবং সন্দেহজনক ঋণ তহবিলে 10% রাখতে হবে বাধ্যতামূলক না। এবং সর্বমোট এই সংরক্ষণের পরিমাণ হচ্ছে 38% বা 38%। 100% যদি সর্বমোট হয় তাহলে এখানের মধ্যে সংরক্ষিত তহবিল হচ্ছে 38%, বাকি যে 62% আছে সেটা সদস্যদের মাঝখানে সর্বোচ্চ পরিমাণ আমি চাইলে বন্টন করতে পারি। আশা করি মুনাফা বন্টনের ব্যাপারটা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব সমবায় সমিতি এবং যৌথ মূলধনী কোম্পানির মধ্যে বেসিক যে ডিফারেন্সগুলো আছে, ডিফারেন্স কোর পয়েন্টগুলো একটু আমরা ডিনোট করে দেখব যে আসলে কোন কোন জায়গায় এই দুইটা সমিতি বা এই দুইটা সংগঠনের মধ্যে বেসিক পার্থক্যগুলো কোন জায়গায়। প্রথমে যদি চলে আসি আইনের ক্ষেত্রে, সমবায় সমিতির আইন আমরা জানি বর্তমানে যেটা প্রচলিত 2001 সালে এবং কোম্পানির বর্তমান প্রচলিত আইন 1994 সালে, যেটা গত ক্লাসে পড়ানো হয়েছে। এবার আমরা চলে আসবো করের ব্যবস্থা। আমরা জানি প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে দুইবার কর দিতে হয়। প্রথমটা হচ্ছে কোম্পানির মোট লাভের উপর এবং দ্বিতীয়বার হচ্ছে কোম্পানির ব্যক্তি যারা আছে বা শেয়ার হোল্ডার যারা আছে শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত লাভের উপর। তার মানে কোম্পানির ক্ষেত্রে কর দিতে হয় কয়বার? দুইবার। প্রথমবার হচ্ছে কোম্পানির মোট লাভের উপর এবং দ্বিতীয়বার হচ্ছে শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত লাভের উপর। কিন্তু সমবায়ের ক্ষেত্রে সমবায় সমিতি হচ্ছে আয়কর মুক্ত। মাথায় রাখতে হবে সমবায় সমিতি হচ্ছে আয়কর মুক্ত, এখানে কোনো ইনকাম ট্যাক্স নাই। এবার চলে আসবো গঠনতন্ত্রের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি বলা হয়, আমরা এর আগের যে লেকচারে দেখেছিলাম যে কোম্পানির মূল যে গঠনতন্ত্র আছে তার নাম হচ্ছে স্মারকলিপি। কোম্পানির যে গঠনতন্ত্র আছে তার নাম হচ্ছে স্মারকলিপি, কিন্তু সমবায় সমিতির যে গঠনতন্ত্র আছে তার নাম হচ্ছে উপবিধি। যেটাকে ইংরেজিতে বলা হয় বাইলস। এবং স্মারকলিপির ইংরেজি হচ্ছে কনস্টিটিউশন, বা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে মেমোরেন্ডাম, যেটাকে পরিপূর্ণ নাম বলা হয় MOA বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এবার আমরা চলে আসবো ভোটাধিকার। এখানে ব্যাপার হচ্ছে সমবায়ের ক্ষেত্রে
কতটা শেয়ার আছে ইট ডাজন্ট ইভেন ম্যাটার, দ্য ম্যাটার ইজ দ্য নাম্বার অফ পারসন। এখানে ব্যাপার হচ্ছে সমবায়ের ক্ষেত্রে একটি মাত্র ভোট দিতে পারবে, আর কোম্পানির ক্ষেত্রে যতগুলা শেয়ার ততটুকু ভোট দিতে পারবে। আমি 10টা শেয়ারের মালিক, আমার ভোটাধিকারের ক্ষমতা 10টা, কিন্তু সমবায়ের ক্ষেত্রে আমার যতগুলো শেয়ার থাকুক আমি শুধুমাত্র একটা ভোট দিতে পারবো। এবার চলে আসি শেয়ার ক্রয় সীমা। এখানে ব্যাপার হচ্ছে সমবায়ের ক্ষেত্রে সর্বমোট যে শেয়ার আছে, সর্বমোট শেয়ারের 1/5 অথবা সর্বমোট শেয়ারের 20% একজন ব্যক্তি হোল্ড করতে পারে। তার মানে একজন ব্যক্তির জন্য সমবায় সমিতির সর্বমোট শেয়ার ক্রয়ের সীমা হচ্ছে 20% অথবা 1/5, এবং কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তার মানে কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এবার আমরা যদি একটু রিক্যাপ করতে যাই আবার, তাহলে চলে আসলো কি সমবায় সমিতি যৌথ মূলধনী কোম্পানি যদি ভাগ করতে চাই, আমরা একটু প্রথমে দেখি আইনের মধ্যে একটা তফাৎ আছে। সমবায় সমিতি 2001 সালে, যেটা কোম্পানি বিস্তার হচ্ছে 1994 সালে, এবং যদি আমরা চলে যাই করের ক্ষেত্রে, সমবায় সমিতি আয়কর মুক্ত, কিন্তু কোম্পানিকে 2বার কর দিতে হয়, যেটা আমরা একটু আগে এক্সপ্লেন করেছিলাম। এবার চলে আসবো গঠনতন্ত্রের ক্ষেত্রে। সমবায় সমিতির গঠনতন্ত্র বা মূল যে গঠনতন্ত্র বা কনস্টিটিউশন আছে তার নাম হচ্ছে উপবিধি বা বাইলস, কিন্তু কোম্পানির ক্ষেত্রে নাম হচ্ছে স্মারকলিপি বা মেমোরেন্ডাম। এবার চলে আসবো ভোটাধিকারের ক্ষেত্রে। ভোটাধিকার তো জানি সমবায়ের ক্ষেত্রে সম ভোটাধিকার, কিন্তু কোম্পানির ক্ষেত্রে যতগুলো শেয়ার আছে এক্স্যাক্টলি ততটা পরিমাণে আমি ভোটদানের ক্ষমতা রাখি। এরপর চলে আসবো শেয়ার ক্রয়ের সীমা। কোম্পানির ক্ষেত্রে শেয়ারের কোনো ক্রয় সীমা নাই, কিন্তু সমবায়ের ক্ষেত্রে সর্বমোট ক্রয় সীমা হচ্ছে 20% বা 1/5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যেটা আছে, সেটা হচ্ছে একদম সর্বশেষ স্টেপে যেটা আছে, সেটা হচ্ছে কোম্পানির বিলুপ সাধন। ওকে, সমবায়ের বিলুপ সাধন। সমবায়ের বিলুপ সাধনে কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। প্রথম যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেটা হচ্ছে সমবায়ের তদন্ত সাপেক্ষে। লাইক প্রত্যেকটা সদস্য বা সমবায়ের যে গঠনতন্ত্র আছে বা যারা নিবন্ধক অফিস আছে তারা তদন্ত করে দেখে যে সমবায়ের যে এইমটা আছে, তাদের এইম অনুযায়ী কোনো কাজ হচ্ছে না এবং তাদের যে লক্ষ্য আছে সেটা অবৈধ কোনো লক্ষ্যে, তখন সেটা তদন্ত সাপেক্ষে সমবায় সমিতি বিলুপ সাধন হবে। এবার চলে আসি যদি বিশেষ সাধারণ সভা, সমবায় যে বিশেষ সাধারণ সভা আছে তার যদি 4/3 মানুষ মনে করে যে সমবায় সমিতি যেটা আছে সেটা থাকার কোনো প্রয়োজন নাই, সেটা যে উদ্দেশ্য আছে উদ্দেশ্য হাসিল হচ্ছে না, সেটা আমাদের বা সমবায়ের যারা মেম্বার আছে তাদের কোনো আর্থসামাজিক কল্যাণে কাজে দিচ্ছে না, তখন বিশেষ সাধারণ সভার 4/3 সদস্যদের মতামতের ভিত্তিতে সমবায় সমিতি বিলুপ সাধন হবে। এবার চলে আসি কোরাম। পরপর 3টি সাধারণ সভায় যদি কোরাম পরিপূর্ণ না হয়, আবার বলছি পরপর 3টি সাধারণ সভায় যদি কোরাম পরিপূর্ণ না হয়, কোরাম হচ্ছে, তোমাদের কোশ্চেন আসতে পারে কোরাম জিনিসটা কি। কোরাম হচ্ছে যে পরিমাণ মেম্বার না থাকলে বা একটা সমবায় সমিতির একটা সভা আয়োজন করা যায় না, সে তাকে বলা হয় কোরাম। কোরাম মানে হচ্ছে সর্বনিম্ন বা মিনিমাম অ্যামাউন্ট অফ পিপল, যেটা অবশ্যই থাকতে হবে একটা সভা অনুষ্ঠিত হওয়ার জন্য। তার মানে পরপর সাধারণ সভায় যদি কোরাম পূর্ণ না হয় তখন সমবায় সমিতি বিলুপ সাধন করতে হবে। এবার চলে আসি কার্যারম্ভে ব্যর্থতা। সমবায় সমিতির নিবন্ধনের পরে যদি কার্যারম্ভ করতে না পারে যথাযথ বিধিবিধান মেনে চলে, তাহলে সমবায় সমিতি বিলুপ সাধন হবে। আবার এভাবে বলা যায় প্রত্যেকটা সমবায় সমিতি নিবন্ধিত হওয়ার 1 বছরের মধ্যে যদি কার্যারম্ভ করতে না পারে কোম্পানির মতো, তখন সমবায় সমিতির বিলুপ সাধন হবে। এবার সর্বশেষ যেটা আছে পরিশোধিত মূলধন। সমবায় সমিতির পরিশোধিত মূলধন যদি 3000 টাকার কম হয়ে যায় তখন ওই সমবায় সমিতির বিলুপ সাধন হওয়া বাঞ্ছনীয়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।